ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। আমি অভিরূপ রয়। আজকে আমি ডাব্লিউবিসিএস এর ইকোনমিক্স এর উপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্য নয়, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টেই দেখো, আমি একটা কোশ্চিনে আসছি। এলিমিনেটিং গভর্নমেন্ট সেট অফ রেস্ট্রিকশনস or barriers is called। এখানে আমরা যদি ব্যারিয়ার্স বলতে বা রেস্ট্রিকশনটা এলিমিনেট করার কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের সেট অফ রেস্ট্রিকশন এখানে বলতে আমরা বোঝাচ্ছি কিন্তু মেনলি ইন্টারন্যাশনাল ট্রেডের উপর গভর্নমেন্টের যে রেস্ট্রিকশন গুলো আছে, যেমন ধরো ট্যারিফ বা কোটা যেগুলো গভর্নমেন্ট ইম্পোজ করে থাকছে, সেগুলোকে এলিমিনেট করার কথা বলা হয়েছে বা রেস্ট্রিকশনটাকে আরো লিবারেল করার কথা বলা হয়েছে। এখানে আমরা যদি দেখি, যেমন ধরো গভর্নমেন্ট অনেক সময় ইম্পোর্টের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, ইম্পোর্টের উপর কোয়ান্টিটি রেস্ট্রিকশন করে থাকে, অর্থাৎ সার্টেন অ্যামাউন্টের বেশি কোনো পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো ইম্পোর্ট করা যাবে না। এটাকে আমরা বলে থাকি কোটা, কোটা বলি। সিমিলারলি ইম্পোর্ট বা এক্সপোর্টের উপর গভর্নমেন্ট কিন্তু অনেক সময় ট্যারিফ ইম্পোজ করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা এলিমিনেট করার কথা বলা হয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ লিবারালাইজেশন। অপশন ডি অর্থাৎ লিবারালাইজেশন কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চিন আমরা যদি দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। দেখো, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ অবলিক দিয়ে আর a mechanism of deficit financing? In India, which of the following is oblique দিয়ে are a mechanism of deficit financing? তার আগে আমাদের জানতে হবে ডেফিসিট ফাইন্যান্সিংটা কখন হয়ে থাকে। যখন ধরো গভর্নমেন্টের বাজেট ডেফিসিটের পোর্শনটা বাড়তে থাকছে, অর্থাৎ গভর্নমেন্টের বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা গভর্নমেন্টের বাজেট রিসিপ্টের থেকে বেশি হচ্ছে, এরকম অবস্থায় আমরা দেখতে পারবো গভর্নমেন্টের বাজেট ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করার জন্য গভর্নমেন্ট কি করছে, বড়োইং করছে। ইন্টারনাল বড়োইং বা এক্সটার্নাল বড়োইং করছে, বা ধরো নোট প্রিন্টিং করছে। এগুলোকে কিন্তু আমরা বলে থাকি ডেফিসিট ফাইন্যান্সিং। তো এক্ষেত্রে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, অপশন এ তে দিয়েছে বরোইং ফ্রম আরবিআই, স্টেটমেন্ট 1 এ। স্টেটমেন্ট 2 তে দিয়েছে বরোইং ফ্রম কমার্শিয়াল ব্যাংকস। স্টেটমেন্ট 3 তে দিয়েছে ইস্যুইং ফ্রেশ কারেন্সি নোটস। তো এই ক্ষেত্রে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে তার বেসিসে দেখলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 3 কারেক্ট। কেননা আরবিআই থেকে যেরকম গভর্নমেন্ট বরোইং করতে পারে, তার পাশাপাশি আমরা দেখতে পারবো গভর্নমেন্ট কিন্তু প্রয়োজন পড়লে নতুন কারেন্সি নোটও কিন্তু প্রিন্টিং করতে পারে বা ইস্যু করতে পারে। তো এইগুলোকে কিন্তু ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, মানে আরবিআই এর মাধ্যমে হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। তবে ইস্যুইং ফ্রেশ কারেন্সি নোটস যেটা বলেছে, এটা কিন্তু লং টার্মে পসিবল নয় ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। কেননা গভর্নমেন্টের বাজেট ডেফিসিটের পার্সেন্টেজটা যদি অনেকটা বাড়তে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু লং টার্মে যদি ইস্যুইং ফ্রেশ কারেন্সি নোটস দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে লং টার্মে একটা ইনফ্লেশন পার্সেন্টেজ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজেই এটা কিন্তু লং টার্মে পার্মানেন্ট সলিউশন হতে পারে না, স্টেটমেন্ট 3 টা।
নেক্সট দেখো, নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, টোয়াইন ডেফিসিট ইন এ ইকোনমি মিনস। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার কিন্তু এক্ষেত্রে হচ্ছে হাই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অ্যান্ড হাই ফিসকাল ডেফিসিট। অপশন এটা কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে। মেনলি আমরা যদি লক্ষ্য করি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল 1991 এর সময়, অর্থাৎ 1991 এই যে পিরিয়ডটা আছে এই সময় কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান ইকোনমিতে একদিকে যেরকম কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়েছিল, পার্সেন্টেজটা অনেকটা বেড়ে গেছিল কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের ক্ষেত্রে, তার পাশাপাশি ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজটাও অনেকটা বেড়ে গেছিল, অর্থাৎ সিভিয়ার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল এই সময় ইন্ডিয়ান ইকোনমিতে। যে সময় থেকেই আমরা মেনলি দেখতে পাচ্ছি 1991 এর পরবর্তী সময় থেকে ইন্ডিয়ান ইকোনমিতে নিউ ইকোনমিক পলিসি বা ইকোনমিক রিফর্মস নেওয়া হয়েছে আর কি। কাজেই এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে অপশন এ, অর্থাৎ হাই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অ্যান্ড হাই ফিসকাল ডেফিসিট। নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, নেক্সট কোশ্চেন যেটা আছে, উইথ রেফারেন্স টু ডেফিসিট ফাইন্যান্সিং মানিটাইজ ডেফিসিট। কোশ্চেনটা কি দিয়েছে, মানিটাইজ ডেফিসিট ইজ দ্য পার্ট ইজ ফাইন্যান্স থ্রু। অবশ্যই কারেক্ট অ্যান্সারটা কিন্তু হচ্ছে এক্ষেত্রে বরোইং ফ্রম আরবিআই। অপশন সি কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে। মানিটাইজ ডেফিসিট বলতে আমরা বোঝাচ্ছি borrowing from RBI. Next question, the existence of a parallel economy or black money. এক্ষেত্রে আমরা যদি দেখি ব্ল্যাক মানি বা প্যারালাল ইকোনমির যে ব্যাপারটা, এইটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড হয়নি। তো এক্সিস্টেন্স অফ এ প্যারালাল ইকোনমি বা ব্ল্যাক মানি, যেহেতু এই পার্টটা ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে ইনক্লুডেড হয়নি, তার ফলে স্বাভাবিকভাবেই দেখতে পারবো আরবিআই এর যে মানিটারি পলিসিটা আছে, যেটার মাধ্যমে আরবিআই ইকোনমিতে মানি সাপ্লাইকে কন্ট্রোল করে থাকে, অর্থাৎ ইকোনমিতে ইনফ্লেশন দেখা দিলে আমরা দেখতে পাই যেরকম মানিটারি পলিসির মাধ্যমে আরবিআই মানি সাপ্লাইকে রিডিউস করে থাকে, বা ধরো ইকোনমিক স্লোডাউন দেখা দিলে ইকোনমিক গ্রোথ জেনারেট করার জন্য আরবিআই কিন্তু মানি সাপ্লাইকে ইনক্রিজ করে থাকে। কিন্তু ব্ল্যাক মানি বা প্যারালাল ইকোনমির পার্সেন্টেজটা যত ইকোনমিতে বাড়তে থাকবে সেক্ষেত্রে কিন্তু আরবিআই এর মানিটারি পলিসিটা এফেক্টিভ হবে না, কেননা এই পার্টটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড নেই। তার ফলে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে মেক্স দ্য মানিটারি পলিসিস লেস এফেক্টিভ। কেননা এক্ষেত্রে মানি সাপ্লাই যে কন্ট্রোলের যে ব্যাপারটা, আরবিআই যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ক্যাশ রিজার্ভ রেশিও, এই যে ইনস্ট্রুমেন্ট গুলো চেঞ্জেস এর মাধ্যমে আরবিআই যে ইকোনমিতে মানি সাপ্লাই কে ইনক্রিজ বা ডিক্রিজ করিয়ে থাকে, সেটা কিন্তু এক্ষেত্রে এফেক্টিভ হবে না। কাজেই কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে মেক্স দা মানিটারি পলিসিস লেস এফেক্টিভ। Next question, which agency is responsible for procurement, distribution and storage of food grain production in India? Which agency is responsible for procurement, distribution and storage of food grain production in India? এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন বি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চিন দেখো,
all taxes come under. আমরা যদি দেখি গভর্নমেন্টের বাজেটকে দুটো পার্ট দেখতে পারবো, একদিকে দেখবো বাজেট এক্সপেন্ডিচার, আরেকদিকে দেখবো বাজেট রিসিপ্টস। এখানে যেহেতু অল ট্যাক্সেস বলেছে কাম আন্ডার, তো বাজেট রিসিপ্টের পার্টটা যদি আমরা দেখি তাহলে দুটো পার্ট দেখতে পারবো বাজেট রিসিপ্টের আন্ডারে। একটা হচ্ছে পার্ট হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, আরেকটা পার্ট হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। তো রেভিনিউ রিসিপ্টের আন্ডারে আবার দুটো পার্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ট্যাক্স রিসিপ্ট, আরেকটা হচ্ছে নন ট্যাক্স রিসিপ্ট। তো রেভিনিউ রিসিপ্টের আন্ডারে দুটো পার্ট দেখছি, একটা হচ্ছে ট্যাক্স রিসিপ্ট, আরেকটা হচ্ছে নন ট্যাক্স রিসিপ্ট। তো আরেকটা পার্ট থাকছে ক্যাপিটাল রিসিপ্ট। তো ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে আমরা যেরকম দেখতে পাচ্ছি বরোইং এন্ড আদার লায়াবিলিটিস, রিকভারি অফ লোনস, আর হচ্ছে আদার যে রিসিপ্টস এর মধ্যে ডিসইনভেস্টমেন্ট, এরকম যে পার্টগুলো আছে দেখতে পাচ্ছি। তো আমরা যদি রেভিনিউ রিসিপ্টের পার্টে ফেরত আছি তো দেখতে পারবো রেভিনিউ রিসিপ্টের দুটো পার্ট, ট্যাক্স রিসিপ্ট, নন ট্যাক্স রিসিপ্ট। তো ট্যাক্স রিসিপ্টের আন্ডারে অল টাইপস অফ ট্যাক্সেস দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, সমস্ত কিছুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রেভিনিউ রিসিপ্টের ট্যাক্স রিসিপ্টের আন্ডারে। অর্থাৎ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল ট্যাক্সেস কাম আন্ডার, অবশ্যই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে রেভিনিউ রিসিপ্টস। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা আসছে, ফিসকাল ডেফিসিট ইন ইউনিয়ন বাজেট মিনস। ফিসকাল ডেফিসিট ইন ইউনিয়ন বাজেট মিনস, আমরা যদি দেখি ফিসকাল ডেফিসিট ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস বাজেট রিসিপ্ট। এটা কিন্তু ব্র্যাকেটে বাজেট এক্সপেন্ডিচার মাইনাস ব্র্যাকেটের মধ্যে বাজেট গভর্নমেন্ট বাজেট রিসিপ্টস মাইনাস borrowing and other liabilities, অর্থাৎ যে borrowing এর যে পার্টটা সেই পার্টটা ডিডাক্ট হচ্ছে বাজেট রিসিপ্টের পার্ট থেকে। তো এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে। তো আমরা ব্র্যাকেট থেকে যদি বার করি তাহলে কি হচ্ছে, গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস বাজেট রিসিপ্ট প্লাস borrowing and other liabilities। এখানে borrowing and other liabilities বলতে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল borrowings বলেছে, আর গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট রিসিপ্ট বলতে কি বোঝাচ্ছে, বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিট মিন্স গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট রিসিপ্টস। তো কি হচ্ছে, the fiscal deficit in union budget means the sum of budgetary deficit plus sum of budgetary deficit and net increase in external and internal borrowings। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যদি ফিরে আসি তাহলে দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেনটা কি আছে, ইকোনমিক রিফর্মস পলিসি গিভস আটমোস্ট এমফাসাইজ অন। এখানে ইকোনমিক রিফর্মস পলিসির ক্ষেত্রে আমরা দেখেছি যে গভর্নমেন্টের যে রেস্ট্রিকশন গুলো ছিল সেগুলো কিন্তু লিবারেল করা হয়েছে, যেমন ইম্পোর্ট রিলেটেড বা এক্সপোর্ট রিলেটেড যে রেস্ট্রিকশন গুলো ছিল। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো কারেক্ট অ্যান্সার, গভর্নমেন্ট কিন্তু এক্ষেত্রে ইকোনমিক রিফর্ম পলিসির মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আরো বেশি করে কিন্তু এনকারেজমেন্ট করছে। অর্থাৎ ইকোনমিক রিফর্ম পলিসি মানে সেই কান্ট্রির ইকোনমি কিন্তু আরো বেশি করে ওপেন ইকোনমির দিকে যাচ্ছে। কাজেই এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্সপোর্ট প্রমোশন এন্ড ইম্পোর্ট লিবারালাইজেশন। কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে এক্সপোর্ট প্রমোশন এন্ড ইম্পোর্ট লিবারালাইজেশন। অপশন বি কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে আমরা যদি ফিরে আসি, নেক্সট কোশ্চেন দেখো, ব্যাংকিং ওম্বাসমেন্ট স্কিম, অর্থাৎ ব্যাংকিং সার্ভিস রিলেটেড কোনো যদি ধরো কোনো কমপ্লেন থাকলো, সেখানে আমরা ওম্বাসমেন্ট, সেই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি কোনো কমপ্লেন থাকলে কোনো ব্যাংকিং সার্ভিস রিলেটেড, তো
তো সেই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং অম্বাসমেন্ট স্কিমটা এসছে। তো ইট ইজ ফর্মুলেটেড বাই, অবশ্যই কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ আরবিআই। দেখো, the banking ombudsman scheme is introduced under section 35A of the Banking Regulation Act 1949 of the Banking Regulation Act 1949 by RBI with effect from 1995। অর্থাৎ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 বা 1949 এর উপর বেস করে তার যে 35 সেকশন 35 এর যে সেকশন আছে সেটা কিন্তু এফেক্টিভ হয়েছে 1995 থেকে। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, in case of indirect taxes in India, main bearers of the burden of indirect taxes are। এখানে কিন্তু মেন বিয়ারার্স বলতে কাকে বলা হচ্ছে, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হবে ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে মেন যে বার্ডেনটা পড়ছে সেটা কিন্তু পড়ছে লাস্ট স্টেজে কাস্টমার যারা আছে বা যারা কনজিউমার তাদের উপর গিয়ে পড়ছে। কাজেই কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন সি, কাস্টমার্স। Which of the following is larger than other deficits in Indian budgetary system? তো এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ফিসকাল ডেফিসিট। অপশন এ আছে রেভিনিউ ডেফিসিট, বি ফিসকাল ডেফিসিট, সি হচ্ছে প্রাইমারি ডেফিসিট, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে লার্জার দেন, which of the following is larger than other deficit in Indian budgetary system? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ফিসকাল ডেফিসিট। Next question number 13. Central government of India appointed a committee in 2002 in order to reform tax system. The committee was led by, অবশ্যই কিন্তু এখানে যে কারেক্ট 2002 তে যে কমিটিটা হয়েছিল রিফর্ম অফ ট্যাক্স সিস্টেম যেটা বলছে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু অবশ্যই হচ্ছে কেলকার কমিটি। অপশন সি, কেলকার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু ইকোনমিস্ট কলিন ক্লার্ক, along with development of an economy, importance of modern sector increases along with side by side importance of agriculture sector gradually। অবশ্যই কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিক্রিজেস। যত কিনা ইকোনমি ডেভেলপড ইকোনমি, যত কোনো কান্ট্রি ডেভেলপড ইকোনমি বা ডেভেলপিং ইকোনমির দিকে যাচ্ছে আন্ডার ডেভেলপড ইকোনমি থেকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল সেক্টরের কন্ট্রিবিউশন ন্যাশনাল ইনকাম বা জিডিপি গ্রোথের ক্ষেত্রে কমছে এবং সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশন কিন্তু বাড়ছে। অর্থাৎ যত মডার্ন ইকোনমির দিকে যাচ্ছে কোনো কান্ট্রি, তো সেক্ষেত্রে কিন্তু একদিকে যেরকম সার্ভিস সেক্টর বা সেকেন্ডারি সেক্টরের কন্ট্রিবিউশন বাড়ছে, আরেকদিকে কিন্তু প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন কমছে। তো এক্ষেত্রে কি হবে কারেক্ট অ্যান্সার? ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার সেক্টর গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। ইন অর্ডার টু ডেভেলপ স্টেট ওয়াইজ agricultural marketing system, which of the following has been developed
by Ministry of Agriculture. কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার প্রডিউস অ্যান্ড মার্কেট কমিশন অ্যাক্ট 2003 in order to develop state-wise agricultural marketing system. Which of the following has been developed by Ministry of Agriculture? Correct answer হচ্ছে Agriculture Produce and Market Commission Act 2003. Next question দেখো, which of the following measures can be treated as an element of land reform is oblique there? আচ্ছা, ল্যান্ড রিফর্ম যেটা আছে, ল্যান্ড রিফর্মের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যারা ল্যান্ডলেস লেবারার বা ধরো বর্গাডার্স, তাদের নামে একটা ল্যান্ড রেজিস্ট্রেশনের যে ব্যাপার সেটা কিন্তু দেখেছি। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ল্যান্ড রিফর্মের ফলে কিন্তু জামিনদারি সিস্টেম বা মাহালারি রায়তওয়ারি যে সিস্টেম, যে ইন্টারমিডিয়ারি যে ক্লাসটা ছিল ব্রিটিশ পিরিয়ড থেকে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটার কিন্তু টোটালি অ্যাবলিশড হয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি ল্যান্ড সিলিং এর উপর একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে ল্যান্ড রিফর্মের ফলে। তার ফলে ম্যাক্সিমাম ল্যান্ড হোল্ডিং, ইন্ডিভিজুয়াল যে ল্যান্ড হোল্ডিং ছিল সেটার উপর একটা রেস্ট্রিকশন হয়েছে ল্যান্ড রিফর্মের ফলে। তার পাশাপাশি আর কি দেখেছি ল্যান্ড রিফর্মের ফলে, আজ যেটা দেখেছি সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মের সময় কিন্তু কনসলিডেশন অফ ল্যান্ডের উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের মতো ইকোনমিতে, আমাদের মতো কান্ট্রিতে যেহেতু ম্যাক্সিমাম ফার্মার্সরা আমরা দেখতে পাচ্ছি স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, এখানে কিন্তু স্ক্যাটার্ড ল্যান্ড, ম্যাক্সিমামই কিন্তু স্ক্যাটার্ড ল্যান্ড। এখানে কিন্তু ল্যান্ড রিফর্মের ফলে যে জায়গাটা জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কনসলিডেশন অফ ল্যান্ড। তাতে কি হবে, তাতে কি প্রোডাকশনটা কিন্তু আরো ভালো হবে। তো এই ক্ষেত্রে কিন্তু যে অপশন গুলো আছে, ইনস্টিটিউশনালাইজেশন অফ রুরাল ক্রেডিট, রেকর্ডস অফ ল্যান্ড, রিফর্মস অফ এগ্রিকালচারাল মার্কেট, এনাক্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো অপশন গুলো বেসিসে যদি আমরা দেখি, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে রেকর্ডস অফ ল্যান্ড। অপশন বি কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাইকে বলবো আরো বেশি বেশি করে এই আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো আমার ইকোনমিক সলিউশনস যে ইউটিউব চ্যানেলটা আছে। তাতে আমি আরো বেশি করে কিন্তু, যত বেশি সাবস্ক্রাইবার হবে তত কিন্তু আমি আরো বেশি করে ইউটিউবে আরো ইকোনমিক্স রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করতে থাকবো।